ফসফরাসের যে অক্সি অ্যাসিডগুলো রয়েছে তার মধ্যে কে কে রয়েছে না, একটা হচ্ছে গিয়ে H3PO4 যেটাকে বলা হচ্ছে গিয়ে অর্থোফসফরিক অ্যাসিড, তারপরে H3PO3 যেটাকে বলা হচ্ছে ফসফরাস অ্যাসিড, H3PO2 হাইপোফসফরাস অ্যাসিড, আর HPO3 হচ্ছে গিয়ে মেটাফসফরিক অ্যাসিড। ভালো করে দেখো, আমি এদের যে স্ট্রাকচারটা এঁকেছি লুইস ড্র স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে খেয়াল করে দেখো ফসফরিক অ্যাসিড যেটা বলছি অর্থোফসফরিক অ্যাসিড, তাহলে 3টে প্রোটনেটেড অক্সিজেন বর্তমান। আর আমি জানি ক্ষারগ্রাহিতাটা যেটা ডিপেন্ড করছে সেটা হচ্ছে গিয়ে কি প্রোটনেটেড অক্সিজেনের সংখ্যার উপর ক্ষারগ্রাহিতা নির্ভর করে, কারণ এই প্রোটনগুলো হচ্ছে গিয়ে ধাতব আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়ে প্রশম লবণ তৈরি করে। তাহলে এর ক্ষারগ্রাহিতা হচ্ছে 3। এর ক্ষেত্রে ক্ষারগ্রাহিতা কত হবে? এর ক্ষারগ্রাহিতা হবে 2, কারণ দেখো প্রোটনেটেড অক্সিজেন দুটো রয়েছে। এর ক্ষেত্রে যেটা হাইপোফসফরাস অ্যাসিড তার ক্ষারগ্রাহিতা হচ্ছে গিয়ে 1, আর মেটাফসফরিক অ্যাসিড তারও ক্ষারগ্রাহিতা হলো 1, কারণ প্রোটনেটেড অক্সিজেন হচ্ছে গিয়ে 1টা। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অ্যাসিডগুলো বলছে অ্যাসিডের আম্লিকতার ক্রমটা কি হবে? অ্যাসিডের আম্লিকতার ক্রমটা নির্ভর করে কিসের ওপর? না কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যার ওপর। তাহলে জারণ সংখ্যা দেখতে গেলে এখানে +5, এখানে হচ্ছে কত +3, এখানে হচ্ছে গিয়ে +1, এখানে হচ্ছে +5। তাহলে এখানে হচ্ছে +5, এখানে +3, এখানে +1, এখানে হচ্ছে গিয়ে +5। এখন মজার ব্যাপার হচ্ছে এর ক্ষেত্রে কিন্তু ওই সিস্টেমটা কাজ করে না। আমি যদি HPO3 কথাটা বাদ রেখে দিই আপাতত, কারণ এর সঙ্গে জারণ সংখ্যাটা মিল রয়েছে, তো আমি একে যদি বাদ রেখে বাকিগুলোর মধ্যে কম্পেয়ার করি তাহলে স্বাভাবিক নিয়মেই তোমার মনে হতে পারে যে সবচেয়ে বেশি অ্যাসিড কে হবে? ফসফরিক অ্যাসিড, তারপরে হচ্ছে গিয়ে কি ফসফরাস, তারপরে হচ্ছে হাইপোফসফরাস। কিন্তু বিষয়টাই উল্টো। কেন উল্টো হয়? এখানে মেইন যে বিষয়টাকে একটু খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে যে যারা যত দ্রুত OH বন্ডকে ভেঙে H+ আয়ন বার করে দিতে পারবে, OH বন্ড ভেঙে H+ আয়নকে যারা যত দ্রুত বার করে দিতে পারবে তারা হচ্ছে তত বেশি কি হবে? অ্যাসিডিক হবে। এর মূল হোতাটাকে মানে এটা কে কন্ট্রোল করে? যে কন্ট্রোল করে আনপ্রোটনেটেড অক্সিজেন। তার মানে এখানে যে অক্সিজেন যেগুলো আনপ্রোটনেটেড তাদের মাইনাস হয় এফেক্ট, নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট। সেই নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট বা তড়িৎ ঋণাত্মকতা কি করছে না ইলেকট্রনকে টানছে, সেই টানগুলো হচ্ছে গিয়ে আলটিমেটলি OH, এই যে বন্ধন, সেই বন্ধনের ইলেকট্রন ওর ওপর এফেক্ট করছে, দিয়ে টানের জন্য ওরা প্রোটনগুলোকে রিলিজ করছে, রাইট? এখন মজার ব্যাপার হচ্ছে যে H3PO4 এখানে দেখো আনপ্রোটনেটেড অক্সিজেন 1টা, এখানেও আনপ্রোটনেটেড 1টা, হাইপোফসফরাস অ্যাসিডেও আনপ্রোটনেটেড 1টা। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে 1টা করে আনপ্রোটনেটেড অক্সিজেন রয়েছে। খেয়াল করে দেখো হাইপোফসফরাস অ্যাসিডে এই যে আনপ্রোটনেটেড অক্সিজেনটা রয়েছে, সেই অক্সিজেনটা কটা OH বন্ধনের H-কে H+ হিসেবে রিলিজ করবে? 1টা। তার মানে এর টোটাল এফেক্টটা এর ওপরে বেশি পরিমাণে কাজ করছে, যার জন্য সবচেয়ে তাড়াতাড়ি কি করবে? প্রোটন রিলিজ করবে। তারপরে কোনটা করবে? এইটা, তারপরে করবে এইটা। তাহলে এই 3 জনের মধ্যে যদি আমি ক্রমটা দেখি তাহলে আমি ক্রমটা দেখবো H3PO2 H3PO3 হচ্ছে গিয়ে কি H3PO4। এখন এখানে H3PO4 আর H3PO3 অর্থাৎ HPO3 মেটাফসফরিক অ্যাসিড, এখানে তো আরো ইন্টারেস্টিং কেস না, এখানে আনপ্রোটনেটেড অক্সিজেন আছে দুটো, তাদের মাইনাস এফেক্ট, একটা OH বন্ডের ওপর ক্রিয়া করছে। তাহলে একটা OH বন্ডের ওপর ক্রিয়া করলে প্রোটন ছাড়ছে কটা? এই প্রোটনটাকে সবচেয়ে ইজিলি ছেড়ে দেবে। আবার কি না এর অক্সিডেশন স্টেটটাও +5 উচ্চ জারণ স্তরে রয়েছে, এবং আনপ্রোটনেটেড অক্সিজেন দুটো রয়েছে, যার জন্য সবচেয়ে বেশি আম্লিক হবে কোনটা? HPO3 মেটাফসফরিক অ্যাসিড। তাহলে এই ফসফরাসের যে অ্যাসিডগুলো রয়েছে তাদের আম্লিকতার ক্রমগুলো সেগুলো দেখানো গেল। এই পরে আরেকটা বিষয় তোমার সামনে দাঁড় করানো রয়েছে, যেটা হচ্ছে এই যে H3PO3 এবং H3PO2 এই দুজনের গঠনে দেখতে পাচ্ছ যে এখানে কি রয়েছে না P এর সঙ্গে H এর ডাইরেক্টলি লিঙ্ক রয়েছে, H এর সঙ্গে P এর।
মনে রাখবে এই ফসফরাসের অক্সি অ্যাসিড যেগুলো পি এর সঙ্গে এইচ এর ডাইরেক্ট লিঙ্ক থাকে তারা কি হয়, তারা হচ্ছে বিজারণ ধর্মের অধিকারী হয়। এখানে একটা হাইড্রোজেন রয়েছে, এও বিজারক হিসেবে কাজ করে, এখানে দুটো রয়েছে। তাহলে কম্পেয়ার করতে গেলে ফসফরাস অ্যাসিডের তুলনায় হাইপোফসফরাস অ্যাসিড হচ্ছে গিয়ে বেশি বিজারক। তাহলে আমি দেখাই এদের বিজারণের একটা ধর্ম দেখিয়ে দিই কেমন করে। ধরো আমি বলছি H3PO3, সে হচ্ছে গিয়ে সিলভার নাইট্রেটের সঙ্গে রিয়াকশন করছে, আম্লিক দিয়ে তৈরি করছে কি ধাতব সিলভার প্লাস H3PO4 প্লাস 2HNO3। খেয়াল করে দেখো এখানে এটা +5 হচ্ছে, এখানে +3, +1 থেকে হচ্ছে গিয়ে 0। তাহলে এখান থেকে এখানে যাচ্ছে, তার মানে কি জারণ সংখ্যা বেড়েছে। জারণ সংখ্যা বেড়েছে মানে কি নিজে জারিত হয়ে বিজারক হিসেবে আচরণ করছে। তাহলে বিজারণ ধর্মের ক্রমটা দেখিয়ে দিলাম। এইবার দেখো আরেকটা অ্যাসিডের নাম শুনে রেখে দাও, যেটাকে বলা হচ্ছে পাইরোফসফরিক অ্যাসিড। পাইরোফসফরিক অ্যাসিড কিরকম, তার গঠনটা হচ্ছে মানে তার সংকেত হচ্ছে H4P2O7। পাওয়া যায় কি করে না, H3PO4 একে যদি 250 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, মোটামুটি 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি হিট করা হয় তাহলে তৈরি করে H4P2O7, এখনো জল বার করে। তাহলে গঠনটা কেমন দাঁড়াচ্ছে, গঠনটা খুব ইন্টারেস্টিং। আমি প্রথমে এক কাজ করি, ফসফরিক অ্যাসিড যেটা আছে সেটা আমি লিখি, আরেকটা লিখি, এইবার দেখো এই এইচ আর ওইচ জল হয়ে পালাবে। এই যদি জল হয়ে পালিয়ে যায় তাহলে যেটা তৈরি হয়ে গেল সেটা কি, সেটা হচ্ছে দেখো আলটিমেটলি এইখানে জলটা পালানোর ফলে এখানটা কি তৈরি হয়ে গেল, মধ্যখানে এই যে ওটা রয়ে গেল। তাহলে এইটা জিনিসটার নাম কি হয়ে গেল, পাইরোফসফরিক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে পাইরোফসফরিক অ্যাসিড। এবার দেখো একটা প্রশ্ন তোমাকে আমি করতে পারি যে ফসফরিক অ্যাসিডকে যদি ক্রমাগত আমি হিট করতে থাকি, একদম 250 থেকে প্রায় 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত যদি আমি হিট করতে থাকি তাহলে আমি কি করে মানে কি ঘটবে। তো বলছে যে প্রত্যেকটা ক্ষেত্রেই জল বেরোতে আরম্ভ করবে। যেমন H3PO4 একে যদি আমি 250 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করি তাহলে হবে H4P2O7। তাকে যদি আমি 360 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি হিট করি তাহলে কি তৈরি করবে, HPO3 মেটাফসফরিক অ্যাসিড। তাকে যদি আমি আবার হিট করি ধরো 500 ডিগ্রি সেন্টিগ্রেডে, এ তৈরি করবে কি, এ এক অণু জল ত্যাগ করে তৈরি করবে P2O5, এসব তৈরি করবে। তাই এইগুলো হচ্ছে গিয়ে ফসফরাসের অক্সি অ্যাসিড। এইবার আমি তোমাদেরকে 16 নম্বর গ্রুপে ঢুকবো, গ্রুপ 16। গ্রুপ 16 মানে কি কে আছে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম আর হচ্ছে পোলোনিয়াম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই পোলোনিয়াম যেটা রয়েছে, এই পোলোনিয়ামটাকে নিয়ে কাজ করা আমাদের পক্ষে একটু অসুবিধাজনক। কারণটা হচ্ছে পোলোনিয়াম কি না রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। তাহলে এদের শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস কি না, ধরো এটা হিলিয়াম কোর, তাহলে হচ্ছে 2s2 2p4, মানে অ্যাকচুয়ালি কোর ns2 np4 এরকম। তাহলে এর ক্ষেত্রে এইটা, সালফারের ক্ষেত্রে কি হবে, নিয়ন 3s2 3p4। এর ক্ষেত্রে কি হবে, আর্গন, তাহলে কত হবে 3d10 4s2 4p4 হলো। টেলুরিয়াম, ক্রিপ্টন 4d10 5s2 5p4। পোলোনিয়াম কি হবে, জেনন 4f14 5d10 6s2 6p4। এই হচ্ছে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন। স্বাভাবিক নিয়মেই তুমি বুঝতে পারো সাইজ কি হয়, ক্রমশ বড় হয় উপর থেকে নিচের দিকে গেলে। এইটাকে আমরা ধরতে চাই না কেন না, রেডিও অ্যাক্টিভ বলে ধরতে চাই না। এবার এই মৌলগুলোর যে গলনাঙ্ক, মৌলগুলোর গলনাঙ্ক কিসের ওপর নির্ভর করে, সাইজের ওপর। তাহলে সাইজ যত বড় হবে সেখানে ভ্যান ডার ওয়াল জাতীয় আকর্ষণ বল তত বেশি হবে।
ভ্যান ডার ওয়ালস জাতীয় আকর্ষণ বল বেশি হওয়ার জন্য অণু সমাবেশ বাড়বে, যার জন্য গলনাঙ্কটা বাড়বে, যার জন্য অক্সিজেনিত গ্যাস টেলুরিয়াম পর্যন্ত বাড়ে। কিন্তু টেলুরিয়াম আর পোলোনিয়ামের মধ্যে যদি কম্পেয়ার করা হয়, পোলোনিয়ামেরটা কম হয়। কারণ কি? পোলোনিয়ামের এই যে F অরবিটাল রয়েছে এবং 5d রয়েছে, এদের আবরণী ক্ষমতার মান কম হওয়ার জন্য এই যে 6s এর ইলেকট্রনগুলো ওরা কি হয় না কেমিক্যালি ইনার্ট হয়ে যায়, মানে রাসায়নিক মানে নিষ্ক্রিয় জোর প্রভাব বলা হয়, এরা কেমিক্যালি ইনার্ট হয়ে যায়। এই কেমিক্যালি ইনার্ট হয়ে যাওয়ার জন্য কিন্তু এদের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস জাতীয় আকর্ষণ বলটা কমে যায়। কমে যাওয়ার জন্য কি হয়ে যাচ্ছে? পোলোনিয়ামের ক্ষেত্রে গলনাঙ্কটা কম কার টেলুরিয়ামের থেকে। এবার আয়নি ভবন বিভব স্বাভাবিক নিয়মে উপর থেকে নিচের দিকে নামলে আয়নি ভবন বিভব বাড়বে, কারণ যেহেতু সাইজ বড় হয়। এইবার দেখো এই মৌলগুলোর যে হাইড্রাইড রয়েছে, সেই হাইড্রাইডের বিভিন্ন ক্যারেক্টার, যেমন ধরো অক্সিজেন তার হাইড্রাইড H2, H2S, H2Ac, H2T। পোলোনিয়ামটাকে আমি এখন আর ধরছি না রেডিওঅ্যাক্টিভ বলে, কাজ করা অসুবিধা। আমাকে বলছে এদের 1 নম্বর যেটা দেখাতে হবে সেটা কি? সেটা হচ্ছে এদের স্ফুটনাঙ্ক, বয়েলিং পয়েন্ট, বিপি, বয়েলিং পয়েন্ট। বয়েলিং পয়েন্ট কিসের উপর নির্ভর করে? না অণু সমাবেশের উপর নির্ভর করে। অণুর আকার যত বড় হবে তত কি হবে? ভ্যান ডার ওয়ালস জাতীয় আকর্ষণ বল বাড়বে। আর ভ্যান ডার ওয়ালস জাতীয় আকর্ষণ বল যদি বেড়ে যায় তাহলে স্বাভাবিক নিয়মে কি হবে? তাহলে অণু সমাবেশ বাড়বে। বাড়লেই তাহলে তার গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বেশি হবে। তাহলে সেদিক দিয়ে দেখতে গেলে সবচেয়ে বেশি স্ফুটনাঙ্ক কার হওয়া উচিত? না টেলুরিয়ামের হাইড্রাইড। কিন্তু প্র্যাকটিক্যালি যেটা ঘটে যে সবচেয়ে বেশি স্ফুটনাঙ্ক হচ্ছে কার? না H2। কেন? H2ওর ক্ষেত্রে কি হয়? অণু সমাবেশ হয় অন্য জিনিস দ্বারা। কি না হাইড্রোজেন বন্ডিং দ্বারা হচ্ছে গিয়ে অণু সমাবেশটা হয়, যার জন্য সবচেয়ে বেশি স্ফুটনাঙ্ক কার হয়? H2O। তারপর তুমি হচ্ছে গিয়ে ভ্যান ডার ওয়ালস জাতীয় আকর্ষণ বলের থিমে চলে যাও, সেখান থেকে বুঝতে পারবে। তারপর H2T, H2Ac, তারপর হচ্ছে H2S। কারণ মাঝে মাঝে এই প্রশ্নটাও তোমাকে আমি করতে পারি, সাধারণ তাপমাত্রায় H2S গ্যাস কিন্তু H2O তরল। তার কারণটা কি? কারণটা হচ্ছে এইটা যে H2O-তে হাইড্রোজেন বন্ডিং দ্বারা অণু সমাবেশ হয়, কিন্তু সালফারের ইলেকট্রোনেগেটিভিটি কম হওয়ার জন্য ওখানে হাইড্রোজেন বন্ডিং দ্বারা অণু সমাবেশ হয় না। এটা গেল প্রথমে বয়েলিং পয়েন্ট। নেক্সট পয়েন্ট বলছে এদের তাপীয় স্থায়িত্ব। তাপীয় স্থায়িত্ব মানে কি? মানে হিট দিলে যারা তাড়াতাড়ি বন্ডগুলো ব্রেক করে যায় তাদের বলবো কি তাপীয় স্থায়িত্ব কম। তাহলে স্বাভাবিক নিয়মেই অক্সিজেন থেকে টেলুরিয়াম পর্যন্ত পরমাণুর আকার বড় হয়ে যায়। তার মানে হাইড্রোজেনের সঙ্গে তার বন্ড ডিস্টেন্সটা কি হবে? ক্রমাগত বাড়তে থাকবে। তাহলে এক্ষেত্রে এই চারটি এদের বন্ড ডিস্টেন্স সবচেয়ে বেশি, আর ও আর এইচ এদের বন্ড ডিস্টেন্স হচ্ছে সবচেয়ে কম। তা স্বাভাবিক নিয়ম বন্ড ব্রেকিং এনার্জি বা বন্ধন ভাঙন শক্তি সেটা হচ্ছে টি আর এইচ এর হচ্ছে সবচেয়ে কম। তার মানে কি তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম। তাহলে তাপীয় স্থায়িত্বের ক্রমটা হচ্ছে গিয়ে কোনটা? না 2 নম্বর হচ্ছে গিয়ে থার্মাল স্টেবিলিটি। থার্মাল স্টেবিলিটি, থার্মাল স্টেবিলিটির অর্ডারটা কিরকম হবে? না H2O গ্রেটার দ্যান H2S গ্রেটার দ্যান H2Ac গ্রেটার দ্যান H2T। তাহলে থার্মাল স্টেবিলিটি হয়ে গেল। এবার বলছি অ্যাসিডিক স্ট্রেন, অ্যাসিডিটি, অ্যাসিডিক পাওয়ার মানে আম্লিকতা। কার আম্লিকতা সবচেয়ে বেশি হবে? তো স্বাভাবিক নিয়মে তোমাকে বুঝতে হবে যারা যত তাড়াতাড়ি H+ আয়ন লিবারেট করবে তারা তত বেশি আম্লিক হবে। তাহলে খেয়াল করে দেখো এটাও নির্ভর করছে কিসের ওপর? বন্ড ব্রেকিং এনার্জির ওপর। যেহেতু টেলুরিয়াম আর হাইড্রোজেনের বন্ড ডিস্টেন্সটা সবচেয়ে বেশি, তাহলে স্বাভাবিক নিয়মেই তোমার কি হচ্ছে কি ও তাড়াতাড়ি H+ কে রিলিজ করবে। তাহলে সবচেয়ে বেশি অ্যাসিডিকটা কে হবে? না H2T। তাহলে আম্লিকতার ক্রম হবে H2T গ্রেটার দ্যান H2Ac গ্রেটার দ্যান H2S গ্রেটার দ্যান H2। তাহলে অ্যাসিডিক প্রপার্টি বা অ্যাসিডিক স্ট্রেংথ বিষয়টা এখানটা পরিষ্কার হয়ে গেল। এবার হচ্ছে রিডিউসিং প্রপার্টি। রিডিউসিং প্রপার্টি মানে হচ্ছে বিজারণ ধর্ম। রিডিউসিং প্রপার্টি, রিডিউসিং প্রপার্টি মানে কি? যে যত তাড়াতাড়ি অন্যকে রিডিউস করতে পারবে। তার মানেটা হচ্ছে এইটা যে ধরো যে যত তাড়াতাড়ি অন্যকে হাইড্রোজেন প্রোভাইড করবে মানে দিতে পারবে,
তাহলে এখানে H2T, এখানে T আর H এর মধ্যবর্তী যে বন্ড ডিস্টেন্স সেটা অনেক বেশি, তাহলে বন্ড ডিস্টেন্স বেশি হলে বন্ড ব্রেকিং এনার্জি কি হচ্ছে, অনেক কম হচ্ছে, যার জন্য H2T খুব সহজেই কি করছে, হাইড্রোজেন তৈরি করছে এবং অন্যকে প্রোভাইড করছে, আর অন্যকে দিচ্ছে মানে তাকে বিজারিত করছে। তাহলে বিজারণ ধর্মের ক্রমটা নিশ্চিতভাবেই এই আগেরটাই হবে, H2T গ্রেটার দ্যান H2AC গ্রেটার দ্যান H2S গ্রেটার দ্যান H2। তাহলে গেল এদের হচ্ছে গিয়ে যে বিজারণ ধর্মের যে ক্রমগুলো, মানে এদের হাইড্রাইডে যে সমস্ত প্রপার্টিগুলো থাকার কথা আমি সেগুলো সব দেখিয়ে দিলাম। এবার ইন্ডিভিজুয়াল এলিমেন্ট আমি ঢুকবো, মানে স্পেসিফিক জিনিসে আমি যাব। দেখো প্রথমে করবো কি না, অক্সিজেন। অক্সিজেনের প্রিপারেশন কোথা থেকে, অনেক কিছু থেকে প্রিপারেশন করা যায়, কিন্তু আমি এখানে লিমিটেড করবো। 1 নম্বর হচ্ছে গিয়ে এইরকম কোশ্চেন করতে পারি আমি, যে হোয়াট হ্যাপেন্স ওয়েন, মানে কি ঘটে সমীকরণ সহ লেখো। আমি বলছি নিম্নলিখিত যৌগগুলিকে হিট করো, মানে রিয়াকশনগুলো লেখো মানে মানে অন হিটিং কি ঘটবে। 1 নম্বর যেমন KNO3, 2 নম্বর HGO, 3 নম্বর PbNO3 হোল টুয়াইস, 4 নম্বর KMNO4, 5 নম্বর BaO2 বেরিয়াম পারঅক্সাইড। আমি বলেছি এই কম্পাউন্ডগুলোকে যদি হিট করো তাহলে কি ঘটবে, একে একে লিখতে থাকছি। 2KNO3 অ্যালকালি মেটালের নাইট্রেটকে হিট করলে মনে রাখবে যে মেটালিক নাইট্রাইট তৈরি হয়, KNO2 প্লাস O2, তাহলে 2KNO3 ইকুয়াল টু 2KNO2 প্লাস O2। তেমনি যে সমস্ত এলিমেন্টগুলো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে নিচেই রয়েছে, হাইড্রোজেনের নিচেই আছে, তাদেরকে যদি যত নিচেই যাবে তাদের অক্সাইডগুলো খুব তাড়াতাড়ি ভেঙে গিয়ে মেটাল প্রিপেয়ার করবে। তাহলে আমি যদি HGO, ধরো 2HGO, একে যদি আমি স্ট্রংলি হিট করি তাহলে কি পাবে, 2Hg প্লাস O2। লেডের যে নাইট্রেটটা রয়েছে, লেডের নাইট্রেটকে হিট করো, তাহলে PbNO3 হোল টুয়াইস, একে হিট করলে কি হবে, PbO প্লাস NO2 প্লাস O2। সরি হলো। তারপর হচ্ছে KMNO4, তাহলে 2KMNO4, একে যদি হিট করি তাহলে কি হবে, K2MNO4। এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি পাওয়া যায়, পটাশিয়াম ম্যাঙ্গানেট, তার সঙ্গে হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, আর তার সঙ্গে তৈরি হয় অক্সিজেন। তাহলে এক্ষেত্রে দেখো না আরেকটা রয়েছে কিনা, বেরিয়াম পারঅক্সাইড। এই BaO2 বেরিয়াম পারঅক্সাইড, একে যদি স্ট্রংলি হিট করা হয় অনেক তাপমাত্রা, ধরো 1100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি হিট করা হয় তাহলে তো এটা বেরিয়াম মনোক্সাইড প্লাস হচ্ছে গিয়ে অক্সিজেন, বেরিয়াম মনোক্সাইড এবং হচ্ছে গিয়ে অক্সিজেন। এইগুলো গেল অক্সিজেন তৈরি প্রিপারেশনের, এটা হচ্ছে গিয়ে যে রিয়াকশনসগুলো যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো দেওয়া হলো। এরপর আছে অক্সিজেনের আর একটা রূপভেদ, সেই রূপভেদটাকে না ওজোন। ওজোনের গঠনটা কেমন না, ওজোন অ্যাকচুয়ালি এটা একটা রেজোনেন্স হাইব্রিড। ধরো এটা যদি প্লাস হয় O মাইনাস, তাহলে এরপরে রেজোনেট করবে, তাহলে এখানটা এরকম হয়ে যাবে, তাহলে কেমন দাঁড়াবে, O প্লাস O মাইনাস। যে আলটিমেটলি রেজোনেন্স হাইব্রিড যেটা হবে সেটা হচ্ছে এইরকম, বন্ড ডিস্টেন্স প্রত্যেকটা সমান, কারণ কেউ পার্শিয়ালি, কেউ মানে ফুললি সিঙ্গেল বন্ড আর ফুললি ডবল বন্ড কেউ পাবে না, পার্শিয়ালি তোমার হচ্ছে গিয়ে মানে এটা অ্যাকচুয়ালি বন্ড অর্ডার হবে 1.5। তাহলে এদের মধ্যে মোটামুটি বন্ড অ্যাঙ্গেলটা 116.8 ডিগ্রি মতন, এইটা হচ্ছে এদের বন্ড অ্যাঙ্গেলটা। এবার দেখো ওজন হচ্ছে অত্যন্ত দুস্থিত যৌগ। ওজন কি করে, ওজন সহজে ভেঙে গিয়ে কি তৈরি করে, অক্সিজেন এবং জায়মান অক্সিজেন তৈরি করে। এখন ওজন প্রিপারেশন করা হয়, ওজন প্রিপারেশন করা হয় কিভাবে না, হচ্ছে গিয়ে সিমেন্স পদ্ধতিতে। কিরকম না, এরকম একটা মানে অক্সিজেনের মধ্যে শব্দহীন তড়িৎক্ষরণ করা হয়।
অক্সিজেনের মধ্যে শব্দহীন তড়িৎকরণ করা হয়। এইখানে দুটো টিনের পাত রয়েছে, মধ্যে হচ্ছে অভ্র রাখা হয়েছে, আর এই দুটো হচ্ছে গিয়ে তোমার টিনের পাত। এখানে দেওয়া রয়েছে হাই ভোল্টেজ। এবার এখান দিয়ে অক্সিজেন পাঠানো হয়, দিয়ে এখানে আমাদের হাই ভোল্টেজ এখানে স্পার্কিং হয়, তার মানে বিদ্যুৎ স্ফুলিঙ্গ যায়। বিদ্যুৎ স্ফুলিঙ্গ কি করে না অক্সিজেনকে ওজনে কনভার্ট করে দিয়ে এখান দিয়ে বেরিয়ে যায়। আর অক্সিজেন থেকে ওজন তৈরিতে বলছে এখানে অভ্রটা দেওয়ার কারণটা কি? বলছে অভ্রটা দিলে এদের মধ্যে যখন স্পার্কিং হবে তখন শব্দ তৈরি হবে। তো শব্দ একটা শক্তি, তাই সমস্ত শক্তির অবশেষ রূপটা কি? অবশেষ রূপ হচ্ছে তাপ শক্তি। ওজন বলেছিলাম দুস্থিত যৌগ, এখানে শব্দ তৈরি হলে সেই শব্দ শক্তি যখন তাপ শক্তিতে রূপান্তরিত হবে তাহলে কি হবে? সেটা ভেঙে গিয়ে আবার সেই অক্সিজেনে কনভার্ট হয়ে যাবে, যার জন্য অভ্র দিয়ে যা শব্দটাকে কি করা হয়, ওটাকে প্রোটেক্ট করা হয়। এইবার ওজনকে চেনার একটা উপায় বলছি এমনি ফিজিক্যালি, যেটা হচ্ছে ওজনের গন্ধটা হচ্ছে গিয়ে মাছের মতন আঁশটে গন্ধ, এটা ওজন গ্যাস। এইবার ওজন এদের কতগুলো প্রপার্টি আছে, এটা তো খুব ভালো জারক নিশ্চিতই বুঝতে পেরেছো। হট কন্ডিশনে কি করে না হচ্ছে গিয়ে জায়মান অক্সিজেন তৈরি করে। তো আমি বলছি এজির সঙ্গে যদি ওজনের রিয়াকশন করে তাহলে কি হবে? Ag2O হবে প্লাস অক্সিজেন বেরোবে, তার মানে কি হচ্ছে ভালো জারক হিসেবে কাজ করে হট কন্ডিশনে। এবার একটা জিনিস মনে রাখবে, ট্রেলিং অফ মার্কারি। ট্রেলিং অফ মার্কারি কি? ট্রেলিং মানে কি? পিছিয়ে পড়া। ট্রেলিং অফ মার্কারি এটা কি বলছে? কাঁচ পাত্রে আমি যদি মার্কারি রাখি, মার্কারি রেখে যদি ওর মধ্যে ওজন গ্যাস পাঠাই তাহলে কি হবে? মার্কারিকে কাঁচ পাত্রে রেখে যদি আমি একটু ঢালার চেষ্টা করি তাড়াতাড়ি পড়ে যাবে, দ্রুত পড়ে যাবে। কিন্তু ওই মার্কারিটা রাখার পর যখন আমি ওর মধ্যে আমি ওজন পাঠাবো, ওজন পাঠানোর পরে যখন মার্কারিকে আমি কাত করে ঢালতে যাবো, কিন্তু মার্কারিটা অত সহজে পড়বে না। তার মানে কি ওদের গতিটার মধ্যে কি হচ্ছে? একটা রিটার্ডিং মোশন একটা তৈরি হয়েছে, তাহলে গতিবেগটা কমে গেছে। এই ঘটনাটাকে বলছে ট্রেলিং অফ মার্কারি। কেন হয়? বলছে মার্কারির সঙ্গে ওজন রিয়াকশন করে তৈরি করে Ag2O, মার্কিউরাস অক্সাইড। তার সঙ্গে কি তৈরি করে? ওজন তৈরি করে। এই মার্কিউরাস অক্সাইডটা কি করছে? সে হচ্ছে কাঁচ পাত্রের গায়ে লেগে যাচ্ছে, লেগে গিয়ে কি তৈরি করছে? ওখানে একটা তোমার ওই এবড়ো খেবড়ো একটা লেয়ার তৈরি করছে, যার জন্য ওদের ঘর্ষণ বলটা বেশি হচ্ছে পড়ে যাওয়ার সময়, কাঁচের ভিতর থেকে গা গড়িয়ে পড়ে যাওয়ার সময়, যার জন্য ওদের মোশনটা রিটার্ডেড হচ্ছে। একে বলা হচ্ছে তোমার ট্রেলিং অফ মার্কারি। এখন তুমি বলো স্যার এটা কি করে ফিরে পাবো? না, তুমি আবার ওই কাচের পাত্রে যেটাই মার্কারি আছে তাতে ওজন পাঠিয়েছ, দিয়ে এই ঘটনাটা ঘটেছে, আবার ফ্রেশ ওয়াটার দিয়ে যখন চেক করে দেবে, দিয়ে ওয়াটারটা ফেলে দেবে, রিমুভ করে দেবে, দিয়ে আবার ঢালবে, দেখবে হচ্ছে কি মার্কিউরাস অক্সাইড সে আবার মার্কারিতে কনভার্ট হয়ে গেছে। তাহলে এই ঘটনাটাকে বলছে ট্রেলিং অফ মার্কারি। এখানে একটা কথা বলি যে ওজন জেনারেলি সমস্ত অক্সিডেশন রিয়াকশনে বাই প্রোডাক্ট হিসেবে কি তৈরি করে? অক্সিজেন তৈরি করে। কিন্তু একটা স্পেসিফিক এক্সাম্পল আছে যেখানে ও বাই প্রোডাক্ট হিসেবে কোনো অক্সিজেন তৈরি করে না। সুতরাং সেটা হচ্ছে গিয়ে তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। যেমন বলছে মানে অ্যাসিডিফাইড স্ট্যানাস ক্লোরাইড SnCl2, তার সঙ্গে যদি আমি অ্যাসিডিফাই করি আর যদি ওজন চালাই তাহলে তৈরি হয় স্ট্যানিক ক্লোরাইড SnCl4 প্লাস H2O। খেয়াল করে দেখো এখানে কিন্তু কোনো বাই প্রোডাক্ট হচ্ছে না। দেখো Sn+2 থেকে এখানে +4 হয়েছে, তার মানে কি হয়েছে? যে এর জারণ ঘটেছে, জারণ ঘটলে এ বিজারক, তাহলে ওজন কি? জারক। তাহলে এই একটা রিয়াকশন যেখানে কোনো বাই প্রোডাক্ট অক্সিজেন হচ্ছে না। আরেকটি বিষয় বলে দিই, ওজন দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অ্যাডিশন রিয়াকশন কোনটা? বলছে যে অসম্পৃক্ত বন্ধন মানে আনস্যাচুরেটেড বন্ড। ধরো আমি বলছি ইথিলিন একে যদি আমি ওজন দেওয়া হয় তাহলে কি তৈরি করবে? ইথিলিন ওজোনাইড করবে।
তাহলে এই যে আমাদের একটা প্রশ্ন আসে যে আমাদের যে রাবারের ভেতরে অনেক আনস্যাচুরেটেড বন্ড রয়েছে। এই আনস্যাচুরেটেড বন্ডে আমি যদি ওজোন স্প্রে করে দিই তাহলে কিন্তু সেই রাবারটা, তাহলে কিন্তু ভেতরে আনস্যাচুরেটেড বন্ডগুলো কি হয়ে যাবে, ওজোনাইডে কনভার্ট হয়ে যাবে। ওজোনাইডে কনভার্ট হয়ে গেলে কি হবে, ওজোনাইডে কনভার্ট হয়ে গেলে কিন্তু ওরা ওদের প্রপার্টিটা হারিয়ে ফেলবে। যার জন্যই দেখবে ওজোন গ্যাস যেখানে রাখা হয় তার ওপরে রাবারের মানে ছিপি দেওয়া হয় না, কারণ ছিপিটা হচ্ছে তাদের ইলাস্ট্রিসিটি পাওয়ারটাকে কি করে, নষ্ট করে ফেলে। এবার হচ্ছে ওজনকে কীভাবে চিনবে, ওজনকে চেনার উপায়টা হচ্ছে স্টার্চ যুক্ত কেআই দ্রবণে ওজন চালনা করলে ওটা নীল বর্ণ ধারণ করে। এটা থেকে আমরা ওজনকে চিনতে পারবো। কেমন দেখো, ধরো কেআই প্লাস H2O প্লাস O3, তাহলে তৈরি করবে 2KOH প্লাস I2 প্লাস O2। এরপরে কি করছে, স্টার্চ এর সঙ্গে ক্লাথ্রেট কম্পাউন্ড তৈরি করছে, দিয়ে হচ্ছে ব্লু কালার। তাহলে এই রিয়াকশন থেকে আমরা ওজনকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। আর ওজনটা কি করে, ওজন হচ্ছে কি আমাদের ছাতার মতন আমাদের কাটকে রেখে যে ওজোন লেয়ার, অতিবেগুনি রশ্মিগুলোকে এরা হচ্ছে গিয়ে প্রোটেক্ট করে যাতে না আসে। তা ওজনের ক্ষয়টা করায় কি না, আমরা নিজেরাই ক্ষয় করাই, ক্লোরোফ্লুরোকার্বন বা ক্লোরিন এরা হচ্ছে গিয়ে ওজোন লেয়ারটাকে ক্ষয়িয়ে দেয়।